নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, যোগী আদিত্যনাথ এবার কি বিজেপির তরফ থেকে নেক্সট টার্গেট, এবং বাংলা এবং আসাম জয় করার পর ভারতীয় জনতা পার্টি কি কোথাও গিয়ে ওভার কনফিডেন্ট? এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বলতে গুজরাট লবিকে এই মুহূর্তে ওভার কনফিডেন্ট হয়ে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাকে তার পদ থেকে সরানোর একটা প্রেক্ষাপট রচনা করছেন। তার কারণ, এই মুহূর্তে উত্তরপ্রদেশে হঠাৎ করেই মন্ত্রিমণ্ডলের বিস্তার করা হলো 10 তারিখ। 10ই মে মন্ত্রিমণ্ডলের বিস্তার করা হলো। আমরা দেখতে পেলাম যে 4 মে 4 তারিখ 5টা রাজ্যে রেজাল্ট বেরোলো, এবং সেখানে সবচেয়ে আকর্ষণীয় জয় যেটা হয়েছে ভারতীয় জনতা পার্টির বাংলা জয়। পশ্চিমবঙ্গ জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে একটা নতুন মাইল ফলক ভারতীয় জনতা পার্টিকে এনে দিয়েছে। সেখানে শপথ গ্রহণ হয়েছে 9 তারিখ, কিন্তু 10 তারিখ হঠাৎ আমরা দেখলাম উত্তরপ্রদেশে মন্ত্রিসভার বিস্তার, এবং সেই বিস্তার হলো 6 জন মন্ত্রী নতুন শপথ নিলেন। কিন্তু যোগী আদিত্যনাথ যে এখনো পর্যন্ত যা তার উপর চাপিয়ে দেওয়া হবে সেটাই তিনি একদম মেনে নেবেন, সেটা যে নয়, সেটা কিন্তু কোথাও গিয়ে একদম সরাসরি বুঝিয়ে দিচ্ছেন। তার কারণ এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত 17 তারিখ পর্যন্ত কোনো মন্ত্রীকে কোনো ধরনের কোনো মন্ত্রক দেওয়া হয়নি নির্দিষ্ট করে। এখনো তারা শপথ গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু তাদেরকে মন্ত্রক দেওয়া হয়নি। এবং সম্পূর্ণ বিষয়টা গুজরাট লবি অর্থাৎ মোদী এবং অমিত শাহ যেমন চাইছেন তেমনই যোগী আদিত্যনাথ মেনে নেবেন, সেটা কোথাও গিয়ে কিন্তু এখনো পর্যন্ত সম্পন্ন হচ্ছে না। এবং একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। যোগী আদিত্যনাথ তিনি একটা নিজের পলিটিক্সটা নিজের স্টাইল অনুযায়ী করতে চেয়েছেন সারা জীবন, কিন্তু কোথাও গিয়ে অমিত শাহ তিনিও সম্পূর্ণটা কন্ট্রোল করতে চাইছেন, অর্থাৎ স্টিয়ারিংটা তার হাতে থাকবে। কিন্তু যোগী আদিত্যনাথ একমাত্র মুখ্যমন্ত্রী যিনি একটু ব্যতিক্রমী একটা চরিত্র, এবং তিনি ব্যতিক্রমী যে সেটাকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে যদি পেছন থেকে কেউ বলা হয়, তাহলে কিন্তু অবশ্যই যেটা খবর ঘুরে বেড়ায় বাজারে সেটা আরএসএস। সুতরাং এই মুহূর্তে রাজ্য সরকার বনাম গুজরাট লবি সেটা কিন্তু উত্তরপ্রদেশের একটা বড় সড়ো রাজনৈতিক প্রেক্ষাপট বদলের ছবি তুলে আনছে। সেটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে মনোজ পান্ডে এবং ভূপেন্দ্র চৌধুরী এই দুজন মন্ত্রী হিসেবে নতুন শপথ নিয়েছেন, কিন্তু সবচেয়ে এই দুজনকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ ভূপেন্দ্র চৌধুরী, তাকে কয়েক মাস আগে অ্যাকচুয়ালি গুজরাট লবির পক্ষ থেকে বিজেপির সর্বোচ্চ মাথায় বসানো হয়েছিল। সর্বোচ্চ মাথা বলতে একদম রাজ্য সভাপতি পদে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা সমীপ ভট্টাচার্যকে বসানো হয়েছে। এই ভূপেন্দ্র চৌধুরীকে বসানোটাও কিন্তু খুব একটা যোগীর কে ফরে, একদম যোগীর পছন্দ মতন সেই রকম মানুষকে বসানোটা নয়। কারণ ভূপেন্দ্র চৌধুরী এমন একজন মানুষ যিনি বহুদিন আরএসএস করেছেন, বহুদিন ধরে বিজেপি করেছেন, কিন্তু কোনোদিন উত্তরপ্রদেশের মতন স্টেটে যোগী আদিত্যনাথ এবং ভূপেন্দ্র চৌধুরীকে এক মঞ্চে দেখা যায়নি। সেই ব্যক্তিকে এই মুহূর্তে মন্ত্রিসভায় নিয়ে আসা, নতুন করে মন্ত্রিমণ্ডলের বিস্তার করে, সেটাও কিন্তু যোগী আদিত্যনাথ খুব একটা সহজ ভাবে নিচ্ছেন না। সেই জায়গা থেকেই ভূপেন্দ্র চৌধুরী তার আশাটাকে এখনো পর্যন্ত বেশ কিছুটা কিন্তু যোগী আদিত্যনাথ তার যে ব্যক্তিগত পরিসর কিংবা একদম সরাসরি তার যে ব্যক্তিগত স্তর সেখানে খুব একটা ভালো চোখে দেখছেন না বলেই খবর রটে বেড়াচ্ছে। এবং অন্যদিকে মনোজ পান্ডে, তাকে নিয়ে আসাটা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তার কারণ যোগী আদিত্যনাথ তার বিরুদ্ধে ব্রাহ্মণরা কিন্তু এই মুহূর্তে, ব্রাহ্মণ সমাজ এই মুহূর্তে খুব একটা সুখকর পরিস্থিতি তাদের সম্বন্ধে কিন্তু নেই। তাদের যে অভিব্যক্তি ব্রাহ্মণ সমাজে, সেটা যোগী আদিত্যনাথ সম্বন্ধে খুব একটা ভালো নয়। তার কারণ আপনারা বহু কারণ জানেন। আপনারা দেখেছেন শঙ্করাচার্যের ঘটনা, আপনারা দেখেছেন যে এর আগে উত্তরপ্রদেশে যে বেনারসে ঘাটে ভাঙচুর করা, বুলডোজার চালানো সৌন্দর্যায়নের নামে, সেই ক্ষেত্রগুলোতেও যেমন রয়েছে, ঠিক তেমন ভাবেই একটা ইউজিসি পেপার রোল ব্যাক, সেই বিষয়টা নিয়েও কিন্তু ব্রাহ্মণ সমাজ প্রচন্ড ক্ষেপে উঠেছিল। তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে একটা যোগী আদিত্যনাথ ব্রাহ্মণদের সরকার চালাচ্ছেন না সেরকম একটা প্রেক্ষাপট যখন তৈরি
হয়েছে, তখন মনোজ পান্ডের মতন একজন ব্রাহ্মণ মানুষকে সরাসরি সরকারে মন্ত্রী যদি করা যায়, সেটা যেমন একটা জায়গা। অন্যদিকে যেটা গুরুত্বপূর্ণ, এই দুজন মন্ত্রীকে কিংবা এই দুজনের মধ্যে একজনকে গুজরাট লবি কিংবা দিল্লি থেকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে বারংবার যে পিডব্লিউডি আর না হয়তো গৃহ মন্ত্রক, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকটা যোগীর হাত থেকে নিয়ে এই দুজনের মধ্যে একজনকে দিয়ে দেওয়া। এবং মূলত যার নামটা উঠে আসছে তিনি কিন্তু ভূপেন্দ্র চৌধুরী। এবং ভূপেন্দ্র চৌধুরী এই মুহূর্তে আপনারা বুঝতেই পারছেন সম্পূর্ণ সম্রাট চৌধুরী তার মতন কিন্তু একজন মানুষ, তার কারণ তিনি জাট সম্প্রদায়ের একজন মানুষ, সম্রাট চৌধুরীও জাট সম্প্রদায়ের একজন মানুষ বিহারে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে ভূপেন্দ্র চৌধুরীর হাতে যদি গৃহ মন্ত্রণালয়টা দিয়ে দেওয়া হয়, আপনারা বুঝতেই পারছেন যেখানে বুলডোজার পলিটিক্স চলে, যেখানে পুলিশ প্রশাসন সম্পূর্ণ যোগী সরকারের হাতে রয়েছে বলেই যোগী সরকারের এত ক্ষমতা সেটা প্রদর্শন তিনি করতে পারেন, সেই জায়গায় তার হাত থেকে যদি গৃহ মন্ত্রণালয়টা নিয়ে নেওয়া হয়, একদম ডিএম থেকে এসপি থেকে সমস্ত আইএএস আইপিএস অফিসাররা যদি এই মুহূর্তে আর যোগী আদিত্যনাথের কথা শুনে না চলেন, তাহলে এই জায়গাটা কিন্তু একটা ভ্যাকিউম তৈরি হবে যোগী আদিত্যনাথ সরকারের জন্য। তবু এই মুহূর্তে একদম ভোটের ঠিক 1 বছর আগে যোগী আদিত্যনাথকে সম্পূর্ণ তার পদ থেকে সরিয়ে দেওয়া, সেটাও যেমন একটা রিস্কি ফ্যাক্টর, সেইটা কতটা ভারতীয় জনতা পার্টি নিতে চাইবে সেটাও যেমন একটা বড়সড় ফ্যাক্টর। কিন্তু অবশ্যই নীতিন নবীন বারংবার যোগী আদিত্যনাথের সঙ্গে বসে মিটিং করছেন, একজন কেন্দ্রীয় তিনি এই মুহূর্তে সম্পূর্ণ উত্তরপ্রদেশের পক্ষ থেকে তিনি অবজারভার হিসেবে নিযুক্ত রয়েছেন, বিজেপির পক্ষ থেকে উত্তরপ্রদেশের জন্য অবজারভার হিসেবে নিযুক্ত রয়েছেন। এবং তার সঙ্গে তিনি সর্বভারতীয় সভাপতি হিসেবেও বারংবার মিটিং করছেন যে পিডব্লিউডি এবং গৃহ মন্ত্রণালয় এই দুটো দপ্তর যেন একদম মনোজ পান্ডে এবং ভূপেন্দ্র চৌধুরীকে দিয়ে দেওয়া হয়। যোগী আদিত্যনাথ এখনো পর্যন্ত সহমত পোষণ করেননি, তাই কাউকেই কোনো পদ দেননি, সেটা যেমন একটা বিষয়। এই মুহূর্তে সম্পূর্ণ জায়গাটা যেখানে আটকে আছে, আপনারাও বুঝতে পারছেন যে যোগী আদিত্যনাথকে নিয়ে কেন এত সমস্যা। তার কারণ নরেন্দ্র মোদীর পরবর্তীতে উত্তরাধিকারী হিসেবে যদি কারো নাম উঠে আসে, সেখানে দুটো নামই উঠে আসে, একটা অমিত শাহ, একটা যোগী আদিত্যনাথ, এটার কোনো অন্যথা নেই। কিন্তু যোগী আদিত্যনাথের সঙ্গে ব্যাকআপ যেটা রয়েছে, সেটা কিন্তু তার পেছনে আরএসএস এর একটা বড় সাপোর্ট রয়েছে। এবং আরএসএস এর যে সাপোর্টটা তিনি যোগী আদিত্যনাথ রয়েছে তার পেছনে, সেটা তিনিও জানেন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে যোগী আদিত্যনাথের যে ক্রেজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা আসাম জুড়ে আমরা দেখতে পেয়েছি ভোটের সময়, তার বক্তব্য শোনার জন্য যে ক্রেজ, সেটা কিন্তু অবশ্যই বাড়ছে বিজেপি সমর্থকদের মধ্যে, সারা দেশের মধ্যেই। এবং তিনি এত বছরের মুখ্যমন্ত্রী, তার একটা নির্দিষ্ট আইডিওলজি রয়েছে, তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, এবং তিনিও কোথাও গিয়ে পছন্দ করেন না যে তার সরকার অন্য কারোর হাতে যাবে। অর্থাৎ যোগী আদিত্যনাথ সম্পূর্ণ সেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার, সেটাতেই বিশ্বাস করেন। নরেন্দ্র মোদী ঠিক যেভাবে সেন্ট্রালটাকে চালাচ্ছেন, ঠিক সেইভাবে যোগী আদিত্যনাথ একদম তার রাজ্যটাকে চালাচ্ছে। এবং 2024 সালে আপনাদের মনে থাকবে যে যোগী আদিত্যনাথ যখন রেজাল্ট খারাপ হলো, অখিলেশ যাদবের একদম আমরা দেখতে পেলাম পিডিএ ফর্মুলাটা কাজ করে গেল, একদম পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়ের ভোটটা তারা পেয়ে গেল, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা তারা পেয়ে গেল, অযোধ্যা থেকে জিতে গেলেন অখিলেশ যাদবের একজন প্রার্থী। সেই জায়গাটায় কিন্তু যোগী আদিত্যনাথ একদম পর পর মিটিং এ অমিত শাহকে দোষারোপ করেছেন যে আমি তো টিকিট বিলি করিনি, আমার পছন্দের প্রার্থীদের তো আপনি টিকিট বিলি করতে দেননি, আপনি দিল্লির থেকে উড়ে এসে যাকে পছন্দ হয়েছে তাকে করে দিয়েছেন। তো সেটার ফলাফল এই মুহূর্তে আপনারা পেয়েছেন, 80টার মধ্যে 33টা সিট মাত্র পেয়েছিল যোগী আদিত্যনাথ। এবং অবশ্যই 2027 সালে যে বিধানসভা নির্বাচনটা আসছে, সেখানেও কি এই একই ধরনের একটা দ্বন্দ্ব আমরা দেখবো, নাকি কোথাও গিয়ে আসল নিজের ঘরটা গোছানো এবং অখিলেশ যাদবকে একটা কর্নার করা, এটাই মূল লক্ষ্য থাকবে বিজেপির পক্ষ থেকে। আভ্যন্তরীণ পলিটিক্স এর ঊর্ধ্বে উঠে কোথাও কি গিয়ে একদম সরাসরি 2024 থেকে শিক্ষা নেবে ভারতীয় জনতা পার্টি, এইটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এবং ভোটের আগে কি মুখ হিসাবে এত বড় রিস্কটা বিজেপি নেবে যে যোগী আদিত্যনাথকে একদম সম্পূর্ণ সরিয়ে
অন্য কাউকে ফেস হিসেবে ব্যবহার করা, সেটা হয়তো হবে না। কিন্তু যোগী আদিত্যনাথকে যে ক্ষমতা থেকে আস্তে আস্তে একটু সাইডলাইন করার চেষ্টা চলছে, সেটা কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে। তবে যোগী আদিত্যনাথ তিনিও সম্পূর্ণ লড়াইটা নিজের মতন করে লড়ছেন। তিনি এখনো পর্যন্ত 6জন মন্ত্রী শপথ গ্রহণের পর 7টা দিন কেটে গিয়েছে, তাদের মন্ত্রক দেননি। তার কারণ তিনি কোনো মতেই নিজের হাত থেকে গৃহ মন্ত্রণালয় ছাড়তে নারাজ, পিডাব্লিউডি তার নিজের হাত থেকে ছাড়তে নারাজ। সেই সমস্ত বিষয়টা নিয়ে এই মুহূর্তে একটা চর্চা চলছে যে নরেন্দ্র মোদী যতক্ষণ না পর্যন্ত বিদেশ থেকে আসবেন ততক্ষণ পর্যন্ত এটা সমাধান হবে না। এখন দেখার বিষয় এটাই যে কবে সম্পূর্ণ বিষয়টা সমাধানের দিকে এগোয়, এবং অবশ্যই 2027 সালের যে নির্বাচন, যেটা অবশ্যই একটা আমাদের সামনে প্রজেক্ট করবে যে 2029 সালে আবারও পরবর্তীতে সরকারে কে আসতে চলেছে, সেটা কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। কারণ ইউপি যার, দিল্লি তার, এই বিষয়টা কিন্তু বারংবার আমরা শুনতে পাই, এবং 2024-এও তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। ইউপিতে যেহেতু 33টা মাত্র সিট পেয়েছে নরেন্দ্র মোদী সরকার, তারা কিন্তু সরকার তৈরি করতেই বেশ খানিকটা হিমশিম খেয়ে গিয়েছিল। সেই ভুলটা কি আর তারা করবে? অর্থাৎ যোগী আদিত্যনাথ তাকে দিয়েই, তাকে প্রজেক্ট করেই সম্পূর্ণ সরকার তৈরি হবে, সেটা করলে বিজেপি যতটা বেনিফিটেড হবে, অন্য কোনো মানুষকে হঠাৎ করে প্রজেক্ট করলে কি সেই বেনিফিটটা তারা পাবে? এই প্রশ্ন তো এই মুহূর্তে ওঠেই। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে, এবং অবশ্যই থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।